জয় বিজয়ের কথা বললেন, এগুলো নিয়ে আলোচনা হবে। আপনি বলেছেন যে বহু বছর পরে মানে যে ছাত্র সংগঠনটি প্রকাশ্যে মানে ছাত্র রাজনীতি করার অবস্থায় ছিল না বা একদমই না, সেই দলটি 24-এর গণঅভ্যুত্থানের পর এক বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের পত্রিকার মানে বিভিন্ন পত্রিকার ভাষায় ভূমিধস বিজয় অর্জন করেছে। এটা নিশ্চয়ই আপনার ভাবার বিষয়, চিন্তার বিষয়, এটা আলোচনার বিষয় থাকবে, গবেষণার বিষয় থাকা উচিত। তো সেগুলো রাজনৈতিক দল হিসেবে আমরা যেমনটা করব, অন্য যারা রাজনীতিতে নন বাট আপনার অন্য পেশাদারিত্বে আছেন তারাও মানে চিন্তা ভাবনা করবেন, এটা তো তাই না, চিন্তা এবং আলোচনা করবেন। সবচেয়ে বড় কথা হলো যে আপনার একটা মানে কি বলে সহিংসতা ছাড়া, ব্যালট বক্স হাইজ্যাক হওয়া ছাড়া নাকি বড় ধরনের কোনো অভিযোগ নাই, তাই না? মারামারি হয়নি, কোনো উত্তেজনা সেইভাবে ছিল না, এমনি ধরনের একটা পরিবেশে একটা নির্বাচন হলো। এই নির্বাচনটা নিয়ে যেমন উচ্ছ্বাস আপনাদের মধ্যে ছিল, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল। এর কারণটা হচ্ছে কি যে আপনার 54 বছর ইতিহাসে একটা দেশে যখন তার প্রধান বিদ্যাপীঠ, যেটাকে আপনার প্রাচ্যের অক্সফোর্ড বলতে ভালোবাসেন, তেমনি ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র এবার নিয়ে 8 বারের মতো ডাকসু নির্বাচন এবার করা হলো। যেমন ব্যালট বক্সের যে স্বচ্ছতা সেই জায়গাগুলো তাদের দেখানো হয়নি, বা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার যে বিধি অনুযায়ী যে কার্যক্রমগুলো সেগুলো হয়নি, একটা আক্ষেপের জায়গা থেকে সে বলেছে। এবং শিক্ষকও কিন্তু বলেছে এক পর্যায়ে যে বিশ্বাস রাখতে, আস্থার জায়গাটা রাখতে। এই অভিযোগটা তো এসছে, এটা না, সেটা ঠিক আছে। আপনার একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো একটা পর্যায়ে তো আপনার স্বচ্ছ ব্যালট বক্সের একটা ধারণা আছেই, জাতীয় নির্বাচনও হয় এবং স্বচ্ছ ব্যালট বক্স থাকলেই যে ভোট স্বচ্ছ হয়ে যায় সেটা আমরা যেমন দেখিনি, তাই না? আমরা কি দেখেছি এই স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যেও যাবতীয় অস্বচ্ছ ভোট প্রক্রিয়া তো গত 15 বছর ধরে ছিল, এটা সত্য। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করতে পারতেন, স্বচ্ছতাগুলো আরও বেশি নিশ্চিত করতে পারেন, যে কথাগুলো উঠেছে সে কথাগুলো না উঠতে পারত। আমার কাছে বেদনার বিষয় হচ্ছে সবচেয়ে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আপনার যারা জিতেছেন যে ছাত্র সংগঠনটি, তারা গতকাল সন্ধ্যার দিকে তারাও কারচুপির অভিযোগ এনেছেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারাও অভিযোগ এনেছেন, এবং অন্যান্য পার্টিসিপেটরি যতগুলো সংগঠন মানে তারা সবাই মানে সোজা কথা এই যে নির্বাচনটি হয়ে গেল গতকাল, এই নির্বাচনটিকে সবাই মোটামুটি আপনার মানে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, নির্বাচন প্রক্রিয়াটাকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেটা ছাত্র শিবির, যুদ্ধ ছাত্র শিবির অফিসিয়ালি তারা নিজেদের দলের নামে নির্বাচন করেনি, তারা নিজেদের দলের নামে সরাসরি নির্বাচন করেননি। তারা আমি ঠিক এক্স্যাক্টলি এই আমি এই প্রসঙ্গটাতে আবারও, প্রার্থীরা যেহেতু বিজয় লাভ করেছে তাদের বক্তব্যটা শোনা দরকার। যে এখন আমি বলবো না যে আপনি অবশ্যই বলবেন, আচ্ছা তার জন্য আমি আরো অনেক প্রশ্ন রেখেছি। আপনি ডিক্টেট করছেন। যাক, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমত গতকাল রাতেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল একটা বিবৃতি দিয়েছেন ফেসবুকে, যে ফলাফল যাই হোক একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা নির্বাচনকালীন সময়ে কম বেশি আমরা দেখেছি, মোটা দাগে গণতান্ত্রিক পরিবেশই ছিল, সেটা যেন বজায় থাকে এবং কোনো ধরনের থেকে ছিল আর কি, মানে ফলে দেশ বিদেশ সব মিলিয়ে আছে। এবং এটাকে একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হচ্ছে যে আগামী ন্যাশনাল ইলেকশনের কোনো প্রভাবের মধ্যে পড়বে কিনা ইত্যাদি ইত্যাদি। ফলে সেই জায়গাটা কিন্তু যদি নিয়মিত ইলেকশন হতো তাহলে কিন্তু আবার এটার ভিন্ন একটা জায়গা তৈরি হবে। কাজেই আমাদের মনে রাখা দরকার যে অনেক দিন পরে হওয়ার কারণে যে গুরুত্বের জায়গা সেটা পেয়েছে, কিন্তু আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের জাতীয় পর্যায়ের গণতান্ত্রিক উত্তরণটা খুব জরুরি। সেই দিক থেকে আমাদের একটা সহনশীলতা এবং সেটা কম বেশি এখন পর্যন্ত রক্ষা পাচ্ছে, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা সন্তুষ্টির ব্যাপার, স্বস্তির ব্যাপার। আমরা আরেকটা কথা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে যারাই জয়লাভ করুক, এই কথাটা এখনো বহাল আছে, জয়লাভ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এবং এটা ঠিক যে প্রার্থীদের অধিকাংশই তারা নানাভাবে হয়ে গেছে, কাজেই এর মধ্য দিয়ে এমন অভিযোগ উত্থাপিত হয়নি যে অভিযোগে এই ফলাফল বাতিল হতে পারে।
সুতরাং সেই দিক থেকে এই ফলাফলের এক ধরনের মেনে নেওয়ার ব্যাপারটাও বাস্তবত ঘটে গেছে। আমাদের জায়গাটা থাকবে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে সব সময়, যে ধরেন ফলাফলে জয়ী হলো তারা সুষ্ঠু নির্বাচন, পরাজিত হলো মানে মেনে নেওয়াটা কঠিন হচ্ছে। প্রেক্ষাপটের ভিন্নতাও তো আছে। না, শেষ করি যে এই যে মেনে নেওয়ার জায়গাটা কেন নিতে পারে না, যদি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমাদের পূর্ণ আস্থা থাকে তাহলে কিন্তু আমি কষ্ট পেলেও এটাই জনগণের রায়, সেটা মেনে নিতে হয়। গণতান্ত্রিক ব্যবস্থা এখানে আমি একজনকে পছন্দ নাও করতে পারি, এবং কিন্তু তাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সেটা মেনে নেওয়ার জায়গাতে আমাদের যেতে হবে। সেই জায়গাটা আমাদের জায়গা যাওয়া দরকার। সেই কারণে সেটা নিরসন করবে, যাতে করে এটার একটা ইম্প্যাক্ট এই ভবিষ্যতে পরবর্তী নির্বাচনে আগ পর্যন্ত যে গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা বলছি সেটা যেন কার্যকর থাকে। এইটা হচ্ছে 1 নম্বর জায়গা। আমি 2 নম্বর জায়গাটা আপনার কাছে শুনতে আসবো। তার আগে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়ে গেছে জনাব দেলোয়ার হোসেন আপনার জন্য। লম্বা করলাম। ছাত্র রাজনীতি, তারপর দলীয় কার্যক্রম, এই জিনিসগুলো কোনো কিছুই করতে পারেনি, যদিও তারা নিজেদের মতো ভেতরে ভেতরে তাদের রাজনৈতিক যে অবস্থান সেটা মাঠ পর্যায়ে যথেষ্ট শক্ত করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। আসলে এতদিন যে বাধা বিপত্তি ছিল, এটা কি শুধুমাত্র ছাত্রলীগের কারণে? কি মনে করছেন যে এই যে বিশাল জয়, এটা কি আসলে শুধু আসলে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 16 বছর ছিল মজলুমের দল। যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে, শিবির ট্যাগ দিয়ে, শিবির করে না এরকম বহু মেধাবী ছাত্রদেরকেও এখানে নানা ধরনের হয়রানি করা হয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রোলও চালানো হয়েছে। আমি মনে করি এই বিজয়টা হলো এই 16 বছরের জুলুম নির্যাতনের একটা রেজাল্ট। 2 নম্বর হলো যে 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের সময়ে যারা ভূমিকা রেখেছেন এবং পরবর্তী সময়ে যে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদেরকেই ওন করেছে এখানে। আমি মনে করি এই পরে সেখানকার ছাত্রছাত্রীরা খুব আনন্দ উল্লাস করে কিন্তু সেখানে দিয়েছে সাদেক কায়ুম বাংলাদেশ, সে পাকিস্তান পন্থী, এটা ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে সেটা প্রমাণ করেছে যে সাদেক কায়ুম পাকিস্তান পন্থী। রাত 9:10 প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করেছে, ডাকসুতে শিবিরের বিজয়ে অভিনন্দনকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমি মনে করি যে যেটা বলছিলাম আমি, যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনে এখানে আসলে এখানে সাদেক কায়ুম বা ফরহাদ বা মহিউদ্দিন খান যারা এখানে ভিপি এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে একটা বড় ভূমিকা ছিল, এটা কেউ বলুক আর না বলুক, তারা কিন্তু নীরবে, তারা যদিও নিজেদের কৃতিত্বটাকে কখনো বড় করে দেখান নাই, তারা মনে হচ্ছে এই আন্দোলনটা হলো সকল ছাত্রদের। বাট সাধারণ ছাত্রছাত্রীরা তো জানতো এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিল, এই আন্দোলনের লজিস্টিক সাপোর্ট কারা দিয়েছিল, কারো পরিকল্পনা যারা এই আন্দোলনের সাথে ছিল। যার কারণে আমি মনে করি সাদেক কায়ুম যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আপনি কি তাহলে এটা বলতে চাচ্ছেন যে এই জুলাই আন্দোলনের লজিস্টিক সাপোর্ট জামাত ইসলাম দিয়েছে? না, ছাত্র শিবিরের কথা বলছি, জামাত ইসলামের কথা বলছি না, ছাত্র শিবিরের কথা বলছি। এই আন্দোলনের নেতৃত্ব, লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার দিয়ে পরিকল্পনা সব কিছুতে যে ছাত্র শিবিরের একটা বড় কন্ট্রিবিউশন ছিল, এটা কিন্তু এই যে যতই এটা অস্বীকার করুক না কেন, পরবর্তী সময় অনেকে এটার ক্রেডিট নিতে চেয়েছে। ছাত্র শিবির যদিও আলাদা করে কোনোদিন ক্রেডিট নিতে চায়নি, তারা বলে না যে এই আন্দোলনের মূল ক্রেডিট আমাদের, তারা সবসময় বলেছে এটা হলো জুলাই যোদ্ধাদের ক্রেডিট, এটা হলো আহত শহীদদের ক্রেডিট। তারপরেও কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো করেই জানে, যেহেতু তারা একসাথেই সেখানে পড়াশোনা করেছে, একই হলে ছিল, একই হয়তো পাশাপাশি বেডি ছিল, তারা খুব ভালো করে জানতো যে কারা। সুতরাং আমি মনে করি তারা এটার একটা রেজাল্ট তাদেরকে দিয়েছে। এরপরে হলো জুলাই পরবর্তী সময় জুলাই চেতনাকে কারা ধারণ করেছে, জুলাই স্পিরিটকে কারা ধারণ করেছে, এটা কিন্তু একটা বড় বিষয় ছিল। আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে ছাত্র শিবিরের সাদেক কায়ুমটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এই জুলাই আকাঙ্ক্ষাকে, জুলাই চেতনাকে তারা খুব ভালো করেই ধারণ করতে পেরেছিল বিধায় এখানকার ছাত্রছাত্রীরা তাদেরকেই গ্রহণ করেছে যে আসলেই তারা যেহেতু জুলাই চেতনার মূল মানে স্পিরিটকে লালন করে কাজ করে যাচ্ছে, সাধারণ ছাত্রদের নিয়ে যেহেতু তারা কাজ করে যাচ্ছে, সুতরাং তাদেরকেই তারা এই নির্বাচনে তাদেরকেই তারা তাদের রায়টা দিয়ে দিয়েছে। ছাত্র শিবিরের এই জয়কে ঘিরে আরও অনেক প্রশ্ন, অনেক আলোচনা আছে। আমরা সময় হচ্ছে ছোট্ট একটি যাচ্ছি বিরতিতে। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয় কি বার্তা দিচ্ছে। মির্জা আব্বাস ভাইকে জিজ্ঞেস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো হলের মধ্যে একটা হল হলো জগন্নাথ হল,
সেই জগন্নাথ হলে ছাত্রদল পেয়েছে হলো, ছাত্রদের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন উনি পেয়েছে হলো 1200 সামথিং, আর ছাত্র শিবিরে সেখানে ভিপি ক্যান্ডিডেট সাদেক কায়েম পেয়েছে মাত্র 60 অথবা 70 ভোট, 10 ভোট। এখান থেকেও কিন্তু প্রমাণিত হয় যে আসলে যে ছাত্রলীগের মানে যে ভোটে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র শিবিরের দিকে এসেছে, সাদেক কায়েমের দিকে এসেছে, এটাতে কিন্তু সেটা প্রমাণিত হয় না। আসলে এটা একবারে রাজনৈতিক একটা বক্তব্য তার, বরঞ্চ ছাত্রলীগ বিরোধী মানসিকতা এবং ছাত্রলীগ বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়াটাই হলো এখানে সাধারণ ছাত্রদের কাছে মূল ক্রেডিট। এই জায়গাতে তো এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল এবার ছাত্রদল। ছাত্রদলের যে এই যে পিছিয়ে পড়া, এই পিছিয়ে পড়াটাকে আসলে ছাত্র শিবির বা জামাত ইসলামী কিভাবে দেখছে, তাদের ল্যাকিংসের জায়গাগুলো? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটা মানে রিলেটিভলি আপেক্ষিকভাবে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন সাধারণ ছাত্রদের ব্যানারে প্রায়ই বলা হয়েছে যে এখানে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এবং সেটা হল পর্যায়ে তো নিষিদ্ধ করতে, হল পর্যায়ে কোনো রাজনীতিই চলবে না। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংগঠন কিন্তু কাজ করতে পারেনি। কিন্তু 15 বছর ধরে এবং তারও আগে থেকেও এক ধরনের গোপনে কিংবা অপ্রকাশ্যে কাজ করার যে দক্ষতা এবং অভিজ্ঞতা ছাত্র শিবিরের আছে, 15 বছর তারা ছাত্রলীগের মধ্যেও তারা নানাভাবে কাজ করেছে, সেটা তো খুবই প্রকাশ্য জায়গা আছে, এখন সবাই প্রমাণ সহে হাজির হয়েছেন, নিজেরাই বলেছেন। এর ফলে যেটা হয়েছে যে, কিংবা যেটাকে গুপ্ত কাজ বলা হচ্ছে, আমি ঠিক গুপ্ত কথাটাকে এত নেগেটিভলি বলতে চাই না, মানে হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ সোজা কথা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। আন্ডারগ্রাউন্ডে কাজ করার ফলে ছাত্র শিবির কিন্তু 2 লেয়ারে আছে, সে আন্ডারগ্রাউন্ডে মানে হলেও আছে, আবার এই সাধারণ ছাত্রদের মধ্যেও সে অবস্থান করছে, অর্থাৎ যেটার মধ্যে অন্য কোনো ছাত্র সংগঠন ফাংশন করতে পারছে না। ছাত্র শিবিরের এই ফাংশন গত 13 মাস ফাংশন করার একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। 2 নম্বর জিনিস হচ্ছে ছাত্র শিবিরের কতগুলো নিজস্ব কাজ আছে, যেমন ধরেন ক্যারিয়ার পরিকল্পনা কি হবে, আর্থিক কিংবা প্রশিক্ষণগত নানা ধরনের সহায়তা ছাত্রদের ক্ষেত্রে কাজ করে, অনেক সোশ্যাল ওয়ার্ক করে এবং তার প্রয়োজনীয় জায়গা থেকে করে। এইটা এই 13 মাসে আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, যেখানে অন্য কেউ অনুপস্থিত। তুলনায় যদি আপনি বলেন লেফট সংগঠনগুলো অনুপস্থিত, স্বতন্ত্র যারা তারা অনুপস্থিত, কিংবা আমাদের মতো ছাত্র সংগঠনগুলো যেগুলো প্রার্থিতার ক্ষেত্রে যারা আগে ছিলেন তাদের প্রার্থী দেওয়ার বদলে নতুন ছাত্রদের দেওয়ার ফলে একটা অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা করেছে সোশ্যাল মিডিয়ার উপর কন্ট্রোল। সোশ্যাল মিডিয়ায় আপনি সম্ভাব্য যারা জনপ্রিয় হতে পারেন তাদের ক্ষেত্রে যেভাবে আক্রমণ করা যায়, যেমন ধরেন এক একজনের সম্পর্কে, আমি উমামা ফাতেমার ক্ষেত্রে বলতে পারি, মানে ডাকসু ইলেকশন আগেই তাকে ধরেন ধসিয়ে দেওয়ার জন্য বেশ একটা সোশ্যাল মিডিয়া অ্যাটাক হয়েছে, বেশ কয়েক দফায় হয়েছে। এইগুলো তাদের নিজেদের জায়গাটা তৈরি করেছে। এখন ধরেন ছাত্র শিবির ডিরেক্টলি কোনো ক্রেডিট করেন, ছাত্র শিবির টেকনিক এক্ষেত্রে অনেক মানে কি বলা যায় যে কৌশলটা অনেক ভালো কিংবা দক্ষ, তাদের ক্রেডিটের দাবিটা অন্যরা করে, তাদেরই সমর্থিত উদ্যোগ। যেমন ছাত্র শিবিরের সাদিক কায়েম যে আন্দোলনের একজন অন্তর্লীন অন্তরালের হিরো, এটা আমি শেষ করি যে অন্তরালের হিরো, এটা কিন্তু সাদিক কায়েম নিজে বলছে না, সাদিক কায়েমকে বলার জন্য অসংখ্য লোক সেখানে আছে। লাস্ট কথাটা বলি, যেটা আসল কাজ করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বলে তার নিজের যে শাসনটাকে, ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করেছে, এবং তার ফলে বিএনপির উপরে ভয়ঙ্কর অত্যাচার করেছে, জামাতের উপরে করেছে, আমাদের সবার উপরে অত্যাচার করেছে, এবং একটা মজলুম জায়গা তো তৈরি হয়েছে। সেই জায়গাটা মূলত কিন্তু জামাত ইসলামীকে টার্গেট করে করা হয়েছে, তারা জায়েজ করতে পেরেছে। ফলে যাই কিছু খারাপ জামাত ইসলাম, আর যাকে সে অপোজ করবে তাকে জামাতের সাথে ট্যাগ করো। প্রথমে বিএনপিকে ট্যাগ করেছে, আমাদেরকে ট্যাগ করেছে, বামাতি বলেছে। এই ডিভিশনটা ছাত্ররা এখন গ্রহণ করেনি। নাম্বার 1। নাম্বার 2, এটা আপনি যে বলছেন শেখ হাসিনার একটা, যেটা মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে আমি জনাব মির্জা একটু শেষ করি, মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে আমি ডাইরেক্ট কমেন্ট করছি না, কারণ আমার কাছে তথ্য প্রমাণ নেই, কিন্তু আমরা অনেক টকশো করেছি এখানে। সেইখানে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে শেখ হাসিনা না থাকলে তো এই দেশ জামাতিদের দখলে চলে যাবে, কোট আনকোট আমি কথা বলছি। আমাদের বক্তব্য ছিল যে আপনারা যেভাবে কাজ করছেন, মানে জামাতকে দেখিয়ে নিজেদের ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করছেন, ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য গ্রাউন্ড অফ জামাত। এখন সেই জায়গাটাতে শেখ হাসিনা প্রুভ করতে চায়, দেখো আমি না থাকলে কিন্তু দেশটা জামাতিদের, এইটা তার একটা গ্র্যান্ড ন্যারেটিভ প্রকল্প। আপনি শুরু থেকে দেখবেন সিন্স 5th অগস্ট তাদের পুরো সব দল একই ন্যারেটিভ আওড়ে। জনাব আসাদ, এটা আমাদের খেয়াল রাখা দরকার। একটু বলবেন যে
যেরকম আসলে আরো কিছু বিশ্লেষণ প্রার্থী আছে। নিশ্চয়ই শুনবো আমরা ডাকসু নির্বাচনে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আসলে বিশ্লেষকরা যেটা বলছে যে সমমনা দলগুলো থেকেও আসলে প্রার্থী খুঁজে একটা জোটগত প্যানেল হওয়া উচিত ছিল ছাত্র দলের। আপনি আসলে কি মনে করছেন একজন অভিজ্ঞ হিসেবে? ধন্যবাদ আপনাকে। এটাকে আমি খুব বেশি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোটগতভাবে ইলেকশন হয়েছে, তো ইতিপূর্বে হয়েছে নিঃসন্দেহে। আপনার এমনকি শিবির যে আপনার মানে মানে শিবির যে ইলেকশনটা করলো, সেখানে তাদের সংগঠনটার নাম কি ছিল আপনার কাছে নিশ্চয়ই আছে। সেখানে কি তারা সরাসরি শিবিরের নাম ইলেকশন করেছে? না। আপনাদের আমাদের ছেলেমেয়েরা কি জানতো যে এখানে ছাত্র শিবির ইলেকশন করছে? সবার তো জানার কথা না। 40,000 ছাত্রছাত্রী তো এত, এর মধ্যে তো নিঃসন্দেহে অনেক পড়ুয়া ছাত্রছাত্রী আছে। আমি অনেক কি বেশি মেধাবী পড়ুয়া ছাত্রছাত্রী বলেই ভাবতে পছন্দ যারা করি। আসলে নিজেদেরকে রাজনৈতিক চিন্তা ভাবনার বাইরে রেখে, ফলে শিবির তো তার নিজের পরিচয়টা আড়াল করে রেখেছিল, এতে তো কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। জাতীয়তাবাদী ছাত্রদল তার পরিচয় সরাসরি রেখেই তারা নির্বাচন করেছে। আপনি জোটবদ্ধতা কত বলেছেন, হ্যাঁ, জোটবদ্ধ হলে হয়তো ফলাফল অন্যরকম হতেই পারতো। যেমন ধরুন, আপনি যদি মেঘমল্লার বসুর কথাই যদি আমি বলি, মেঘমল্লার বসু ওরা যদিও বামপন্থীরা, তারাও নিজেরও কিন্তু আপনার কমপক্ষে বোধহয় দুটো প্যানেল ছিল বামপন্থীদেরও। তারপরেও মেঘমল্লার বসু প্রায় 4,000-এর বেশি ভোট সে পেয়েছে। তো জোটবদ্ধ হলে তো অনেক কিছু হতে পারতো, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ইউজুয়ালি আমার যতদূর মনে পড়ে, কারণ আমি নিজে তো ডাকসু ইলেকশন করেছি, মানে আমাদের কখনোই সেভাবে জোটবদ্ধ হয়ে ইলেকশন করার অভিজ্ঞতা ছিল না, বা আমরা করিনি কখনো। সেটা যদি আমি 80s-এর কথা বলি, তখনও করিনি। তার পরবর্তীতে যে ইলেকশন হচ্ছে সেখানেও করিনি। তারপরে গত যে হাসিনার আমলে যে একটা ইলেকশন হলো, তথাকথিত যে একটা ডাকসু ইলেকশন হলো, সেখানেও আমরা করিনি। তো ফলে জোটবদ্ধ হলে কি হতো সেটা মানে মানে আমাদের সেই অভিজ্ঞতা নেই, নেই। হিস্টোরিক্যালি দেখলে ধরেন 89-এর ইলেকশন, যেখানে উনিও জিএস ক্যান্ডিডেট ছিলেন, মানে ওইখানে আমরা আলোচনায় ফিরে একটা বিরতি নিয়ে এসে আপনাদের এই বিরতির মাঝখানে কেমনে থেকে আলোচনা পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত একটা আছে। এগুলো খুব প্রভাব ফেলে না, একেবারেই না। এগুলো প্রভাব ফেলে যদি একেবারে অনেক বড় রাজনৈতিক দলগুলো যদি নিজেরা যদি জিতে, ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে খুব একটা ফেয়ার ইলেকশন করে ফেললো ধরে নেন, এবং অনেক ঝামেলাপূর্ণ শাসন চালিয়েছিল, কিন্তু তারপরও ডাকসুতে জিতেছে বা জাকসুতে জিতেছে, ওটা বলতে পারে লুক, আমরা যদি এতই খারাপ হবো তাহলে আমাদের ইয়াং জেনারেশন কেন আমাদের সাপোর্ট করছে, এটা একটা বলার জন্য তাদের একটা গ্রাউন্ড তৈরি হয়। এটা বিএনপির জন্য তৈরি হয়। বিএনপি বলতে পারতো, ওয়েল দেখো স্টিল ইয়াং জেনারেশন আমাদেরকে কীভাবে সাপোর্ট করছে। কিন্তু আমি যদি এভাবে বলি, আপনাকে ছোট্ট একটা উদাহরণ যদি দিই, 73 সালের ডাকসু নির্বাচনে, সেখানে ছাত্র ইউনিয়ন ইলেকশনে জিতলেন মুজাহিদুল হোসেন সেলিম এবং মাহবুব জামান। 72-এ, হ্যাঁ রাইট, 72-এ জিতলেন এক স্বাধীনতার পরপর। যদি একেবারেই ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স 72-তে যে ইলেকশনটা হলো ছাত্র সংসদে, সেখানে সিপিবি সমর্থিত এবং তৎকালীন মুজাফফর ন্যাপ সমর্থিত মানে ছাত্র সংগঠন জিতলো। আমরা কি সেই মানে তাদের মূল দলগুলো, মুজাফফর ন্যাপ তো ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি সিপিবি যেটা, সেটারও পরিণতি আমরা জানি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম আপনার ডাকসুতে, রাকসুতে, নানা জায়গায়, অনেক জায়গাতেই আপনার কি বলে জাসদ ছাত্রলীগের একটা উত্থান দেখলাম। সেই জাসদের কি অবস্থাটা আমরা দেখলাম, নিশ্চয়ই আমরা খুব ভালো অবস্থানটা দেখিনি, তাই না? তো এটা যে খুব বেশি মানে খুব বেশি মানে আদৌ জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে কিনা মনে রাখতে হবে। যে 40,000 ছাত্রছাত্রী, এই 40,000 ছাত্রছাত্রী কিন্তু সারা বাংলাদেশের 54,000 বর্গ মাইলের দেশটিতে 68,000 গ্রাম থেকে অথবা 64 জেলা থেকে, কিন্তু কোনোভাবে আসলে সতর্কতা পাচ্ছেন কিনা? কারণ আমি পেতে পারি, কারণ আমাদের বাংলার জরিপ বিশ্লেষণ এগুলোর কোনো ভিত্তি নাই, এমনকি সরকারিভাবেও ভিত্তি নাই। সরকারি যে আপনার সরকারি যে একটা সার্ভে হয়, সরকারের যে প্রতিষ্ঠান আছে, সেটারও কোনো ভিত্তি নেই। ওখানে দেখবেন মানে একটা বাজে ধরনের আপনার বক্তব্য পুরোই পরিষ্কার। এবারে আমি একটু নিয়ম ভেঙে আসলে আমি দেলোয়ার হোসেন আপনার কাছে যেতে চাইবো, কারণ আপনার কাছে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। এমন অনেকটাই
আরও একটা বিষয় যেটা অভিযোগ আছে যে বিগত এক বছরে মানে 24 থেকে এই পর্যন্ত এক বছরে সরকারে না থাকলেও সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এই দুটোরই বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই। এক নম্বর হলো যে জামাত রসদ জুগিয়েছে এই নির্বাচনে, এটা আমি মনে করি না, কারণ ছাত্র শিবির একটা যোগা দিতে পারে আপনার না, বলছি যে ছাত্র শিবির একটা স্বতন্ত্র মানে ছাত্র সংগঠন, যেমন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিন্তু ছাত্র শিবির। আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম, আমি জানি ছাত্র শিবির মানে অন্যান্য ছাত্রদল, ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেভাবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্র শিবির কিন্তু ঠিক একইভাবে জামাতের কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না। ছাত্র শিবির একদম ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন। এখানকার নেতা নির্বাচনও জামাত ইসলামীর সাথে যুক্ত হই। সরকারের ব্যাপারটা একটু বলবেন যে একটা অভিযোগ আছে যে সরকারে না থাকলেও তার ভেতরে যথেষ্ট ভালো অবস্থান জামাত ইসলামের। না, সরকারে না থাকলেও সরকারের ভিতরে ভালো অবস্থান, এটা যদি হতো তাহলে তো যে সরকারের বিভিন্ন জায়গায় যে ডিসি যে নিয়োগগুলো হলো, ডিসি যে বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দেওয়া হলো, তারপরে বিচারক যে নিয়োগ দেওয়া হলো, এসপি যে বিভিন্ন জায়গায় পদোন্নতি দেওয়া হলো, এই জায়গায় কি আসলেই কতজন আছে? এরপরে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন আদালতগুলোতে যে এখানে অ্যাটর্নি জেনারেল বা এপিপি যে নিয়োগগুলো, এগুলো কারা কারা আছে, কাদের অবস্থা নেই? এখানে দেখা যাচ্ছে যে অধিকাংশই হলো বিএনপি পন্থী যারা, তারাই এখানে স্থান পেয়েছে। জনায়েদ সাকি, আপনার কিছু বক্তব্য আছে? সেখানে যেমন ইনফ্লুয়েন্স আছে, বিএনপিরও ইনফ্লুয়েন্স আছে, জামাতের ইনফ্লুয়েন্সও খুবই দৃশ্যমান, এবং বড় দল আকারে তাদের কথা সরকার মানে আলোচনা করার কথা। কিন্তু সরকার যেভাবে একটা ইতিমধ্যেই শ্রেণী বিভাগ করে ফেলেছে, সেটা যদি আমরা সমর্থন করি না, এটা পক্ষপাতমূলক হচ্ছে। কিন্তু স্ট্রাকচারালি যে পুরো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায়, সেখানেও এই দুই দলের বেশ ইনফ্লুয়েন্স আছে। যেটা বরং অভিযোগ ওঠে, কিংবা অভিযোগ না হলেও মানে এটা পর্যবেক্ষণ দাঁড়ায় যে জামাত বেশ ক্রুশাল পয়েন্টগুলোতে তাদের নিজেদের সমর্থিত মানুষদেরকে সেটা তারা মানে নিতে পেরেছে। তো সেইটা একটা তাদের জন্য আপেক্ষিক সুবিধা দেবে, একটা মানে ক্ষমতায় তো রাজনীতি, নির্বাচন তো ক্ষমতা কাঠামোর বাইরে না। জাতীয় নির্বাচনও কি প্রভাব ফেলবে? না, নিশ্চয়ই ক্ষমতা কাঠামোর বাইরে, যেহেতু জাতীয় নির্বাচনেই তো বেশি প্রভাব ফেলবে মানে সেইটার জায়গা থেকে। বাট ওইটা আমি এই মুহূর্তে আমাদের তর্কের জায়গা মূল না। আমরা মনে করি যে তর্কের জায়গাটা হচ্ছে আগামী নির্বাচনে এগুলোর কোনো প্রভাব আছে কিনা। প্রভাব কম বেশি সব কিছুই থাকে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক হাইলি কানেক্টেড। এখন গ্রাম পর্যন্ত ডাকসু ইলেকশনের খবর মানুষ জানে, ফলে সেটার একটা সাধারণ প্রভাব থাকবে। কিন্তু এজেন্ডা কি? এজেন্ডা যেমন একটা হচ্ছে, যেমন বিএনপির বিরুদ্ধে একটা খুব শক্ত ক্যাম্পেইন ডেভেলপ করতে পেরেছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি বিচার চায় না, খালি নির্বাচন চায়, বিএনপি চাঁদাবাজি, দখল ইত্যাদি করছে। এই যে ক্যাম্পেইনের জায়গাটা, সেইটার অনেকাংশে কতগুলো জায়গাতে ভিত্তিও পেয়েছে, চাঁদাবাজির জায়গা থেকে বলেন, ইত্যাদি দিক থেকে বলেন। অন্যদিকে বিএনপি আজকে যদি আমরা বলি যে সংস্কারের ক্ষেত্রে যতগুলো জায়গাতে ঐকমত্য হয়েছে, তারা শুরুতে যে জায়গায় ছিল সেখান থেকে এখন কিন্তু অনেকগুলো জায়গাতে এসে তারা ঐকমত্যের জায়গায় এসেছে। বিএনপির বিরুদ্ধে যে প্রচারণাগুলো চালানো হয়েছে, বিএনপি কি আসলে জামাতের বিরুদ্ধেও এমন অনেক প্রচারণা আছে বা অনেক অভিযোগ আছে, বিএনপি কি আসলে সেগুলো হাইলাইট করতে পেরেছে? না, এটাই মুশকিল। যেটা বলছে যে সোশ্যাল মিডিয়াতে ধরেন রাজনৈতিক তর্কটাতে যদি আপনি আমরা এখানে তিনজন বসছি, তিনজনের তর্ক কতটা করতে পারলাম